হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো গাইস, আজকে আমরা জানতে পারবো দ্য কুইন অফ ব্ল্যাক ম্যাজিক নামে একটি হরর মুভি সম্পর্কে। আর যে মুভিটিতে একটি ফ্যামিলি একটি ভয়ানক এতিমখানাতে যায়, আর ওইখানে যাওয়ার পর তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ভয়ানক ঘটনা। আর এটি কিন্তু একটি ইন্দোনেশিয়ান হরর মুভি। তোমরা তো জানোই যে ইন্দোনেশিয়ান হরর মুভিগুলো ব্যাপকভাবে বিশ্বের মধ্যে জনপ্রিয়। আশা করি গল্পটি দেখার পর তোমাদের কাছে ভালোই লাগবে। আর অনুরোধ করছি হেডফোন লাগিয়ে ভিডিওটি দেখার জন্য, তাহলে অ্যাকচুয়ালি গল্পের মজাটা পাবে। কারণ ভুতুরে টাইপের মুভি দেখে কি লাভ, যদি কিনা ভুতুরে ফিল না হয়। তবে এখানে উল্লেখ্য, আমাদের সাবস্ক্রাইবার হুমায়ুন ভাইয়ের কমেন্টে আমরা এই হরর মুভিটি নিয়ে এসেছি। আর গাইস, তোমরা কি জানো তোমাদের মধ্যে মাত্র অল্প কয়েকজন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার 1K সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে। তোমরা কি চাও না তোমার এই ভাইয়ের স্বপ্নটা পূরণ হোক? তো যাই হোক, তোমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। তো চলো আর পক না করে মূল ভিডিওতে চলে যাই। তো মুভির শুরুতে আমরা একটি পরিবারকে দেখি, যে পরিবারের স্বামীর নাম ছিল হানিফ আর স্ত্রীর নাম হচ্ছে নাদিয়া। আর তাদের দুটো ছেলে ছিল, বড় ছেলের নাম হচ্ছে শান্ডি আর ছোট ছেলের নাম হচ্ছে হাডি। আর তাদের যে একমাত্র মেয়ে তার নাম হচ্ছে ডিনা। তো যাই হোক, হানিফ তার পুরো পরিবার নিয়ে প্রায় 25 বছর পরে একটি এতিমখানাতে যাচ্ছে। আর ওদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে ওই এতিমখানাতে মূলত হানিফ ছোটবেলা থেকে বড় হয়েছে। তো এখানে হানিফ ওই এতিমখানাতে যাচ্ছে, এর কারণটা হচ্ছে এতিমখানাতে মিস্টার বান্দি নামে একটা লোক ছিল, যে কিনা পুরো এতিমখানার যে বাচ্চারা ছিল তাদেরকে দেখাশোনা করত। তো সেই মিস্টার বান্দি অসুস্থ হয়ে পড়েছে, যে কোনো সময় মারা যেতে পারে। এজন্য তাকে শেষবারের মতো দেখার উদ্দেশ্যে হানিফ ও তার পরিবারকে নিয়ে এতিমখানাতে যাচ্ছে। তো যাই হোক, এখানে পুরো পরিবার বেশ মজা করছিল, কারণ তারা শহরে থাকে আর গ্রামে যাচ্ছিল বিদায় তারা খুব মজা করছিল। কিন্তু এরপর গ্রামের রাস্তা দিয়ে ওরা যখন যাচ্ছিল, তখন ওদের গাড়ির সাথে কোনো একটা কিছুর ধাক্কা লাগে। তো নগদ হানিফ করে কি গাড়িটা থামায়, আর এরপর যখন নিচে নামে তখন রাস্তার পাশে একটা হরিণ মরা দেখতে পায়। তো এরপর হানিফ মনে করে যে ওর গাড়ির সাথে হরিণের ধাক্কা লেগেছে। তো এই কারণে বেশি টেনশন না নিয়ে সরাসরি চলে যায় হচ্ছে এতিমখানাতে। তো ওরা যখন এতিমখানাতে পৌঁছায়, তখন হানিফের সাথে দেখা হয় তার ছোটবেলার বন্ধু মান্নানের সাথে। আর মান্নানের সাথে আমরা তার স্ত্রী স্মৃতিকে দেখতে পাই। আর এখানে উল্লেখ্য, আমরা জানতে পারি যে মান্নান ও স্মৃতিও হানিফের সাথে ছোটবেলাতে এই এতিমখানাতে থাকতো, কিন্তু মান্নান আর স্মৃতিকে কোনো পরিবার এতিমখানা থেকে দত্তক নেয়নি। আর তার জন্যই ওরা সারা জীবন এই এতিমখানাতে থেকে গিয়েছে। আর এরপর ওরা বড় হয়ে দুইজন বিয়ে করে নিয়েছে। আর কিছুক্ষণ পরে আমরা দেখি হানিফের আরো দুজন ছেলেবেলার বন্ধু আসে। এখানে একজনের নাম হচ্ছে অ্যান্টোনা আর আরেকজনের নাম হচ্ছে জেফারি। আর তারাও মান্নানের সাথে এতিমখানাতেই একসময় থাকতো। আর ওরাও এখানে এসেছে মিস্টার বান্দিকে শেষবারের মতো দেখতে। তো যাই হোক, অ্যান্টোনা আর জেফারিও বিয়ে করেছে এবং তারাও তাদের স্ত্রী ও সন্তানদের সাথে নিয়ে এই এতিমখানাতে এসেছে। আর এখানে অ্যান্টনির স্ত্রীর নাম হচ্ছে এভা আর জেফ্রির স্ত্রীর নাম হচ্ছে লিনা। তো যাই হোক, এরপর মান্নান সবাইকে এতিমখানার দুটি বাচ্চার সাথে পরিচয় করিয়ে দেয়। আর এই দুটি বাচ্চার নাম হচ্ছে হাসবি এবং রানী। তো এরপর হানিফের বাচ্চারা খুব তাড়াতাড়ি হাসবি এবং রানীর সাথে মিশে যায়। তো যাই হোক, এরপর সবাই মিস্টার বান্দিকে দেখতে যায়। আর ওই সময় হাসবি করে কি তার নতুন বন্ধুদেরকে এতিমখানাটিকে ঘুরিয়ে দেখাচ্ছিল এবং তাদের সাথে খুব গল্প করছিল। আর ওই দিকে আমরা দেখি হারি করে কি একটা বন্ধ দরজার কাছে যায় এবং রানীকে জিজ্ঞেস করে এই দরজাটা বন্ধ কেন। তো এরপর রানী তখন এই রুমের এবং এই দরজা বন্ধের কাহিনী বলতে থাকে। তো এখানে রানী বলে, তোমার বাবা যখন এই এতিমখানাতে ছিল, তখন মিস মীরা নামের একজন মহিলা এখানে কাজ করত। আর একদিন সে মনি নামের এই এতিমখানাতে থাকা একটি মেয়েকে ধরে ফেলে এবং এটা বলতে থাকে যে মনির ভিতরে শয়তানের আত্মা রয়েছে। আর এটা বলে সে মনির উপর কালো জাদু করার চেষ্টা করে। আর তার এরকম আজগবি কাজ দেখে সবাই ভেবে নেয় যে মিস মীরা পাগল হয়ে গিয়েছে। আর এই কারণে তাকে এই রুমে বন্দি করে দেওয়া হয়েছিল। কিন্তু সে দরজার ওই পাশ থেকে দরজার উপর মাথা খুঁটে দরজা খোলার জন্য কাকুতি মিনতি করছিল, তবে তারপরও দরজা খোলা হয়নি। কিন্তু এরপর যখন দরজা খোলা হয়, তখন দেখা যায় যে মিস মীরা দরজার উপরে বারবার মাথা খুঁটার কারণে মারা গিয়েছে। আর তারপর থেকে এই রুমটাকে আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখানে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, সেই মনি নামের মেয়েটিও ওই রুমের ভিতর ছিল, কিন্তু তাকে এরপর আর কখনোই পাওয়া যায়নি। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সবাই একসাথে বসে পুরোনো অ্যালবামগুলো দেখছে এবং পুরোনো দিনের কথা মনে করতেছে। আর ওই সময় তারা মিস মীরা এবং তার পাশে মুন্নির একটি ছবি পায়। আর এই ছবিটা দেখে হানিফ বলে মিস মীরা পাগল হওয়ার কারণে তাকে একটি রুমের ভিতর বন্দি করে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে সে মারা গিয়েছিল। আর ওই দিনের পর থেকে মনিকেও আর কখনো পাওয়া যায়নি। আর মনি বেশিরভাগ সময়ই মিস মীরার সাথে কাটাতো। তো এজন্য ওই সময় এরকমও কথা উঠেছিল যে হয়তো মিস মীরা আগে মুন্নিকে মেরেছে আর তারপর হয়তো সে মারা গিয়েছে। আর এই কথার পরে হানিফ করে কি তার গাড়িতে কিছু আনতে যায়, কিন্তু সে তার গাড়ির সামনের ভাঙ্গা অংশে মানে অ্যাক্সিডেন্টে যেখানে হরিণটা লেগেছিল ওখানে কাপড়ের টুকরো আটকে থাকতে দেখে। তো এটা দেখে তো হানিফের মাথায় একটি চক্কর দেয় যে আমি তাহলে কি অ্যাক্সিডেন্ট করলাম, ওইটা কি মানুষ ছিল নাকি হরিণ ছিল। তো এটা চেক করার জন্য হানিফ করে কি জেফারিকে সাথে নিয়ে গাড়ি ড্রাইভ করে সেই অ্যাক্সিডেন্টের জায়গাটিতে
নিয়ে যায়। তো ওখানে যাওয়ার পর হানিফ সেই হরিণটাকে দেখতে পায়, কিন্তু এরপর যখন রাস্তার অপোজিট সাইডে যায় তখন একটা ছোট মেয়ে বাচ্চার লাশ দেখতে পায়। তো এটা দেখে তো হানিফ পুরো শকড হয়ে যায়, আর সে বুঝতে পারে কিছুক্ষণ আগে সে হরিণ নয়, বরং এই বাচ্চাটাকে গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছে। কিন্তু তখন জেফারি বলে হয়তো এই বাচ্চাটা হরিণে পিছন করতে করতে বাচ্চা আর হরিণ দুইটাই তোর গাড়ির সামনে পড়ে গেছে, আর এটাতে তোর কোনো দোষ নেই। কিন্তু তারপরও হানিফ এটা নিয়ে দুঃখী হতে থাকে। কিন্তু তখনই সে একটু দূরে একটা বাস দেখতে পায়, আর যে বাসটা রুট থেকে বাহিরে চলে গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে। তো এরপর হানিফ আর জেফারি করে কি সে বাসে যায়, আর এরপর তারা ড্রাইভারের সাথে অনেকগুলো বাচ্চাকে দেখতে পায়, আর সবাই একই রকম ড্রেস পরা ছিল। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এদের মধ্যে কেউই জীবিত ছিল না। আর এরপর যখন প্রত্যেকটা বাচ্চাকে চেক করে তখন ওরা বুঝতে পারে যে বাচ্চারা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাদের সবাইকে জঘন্যভাবে মেরে ফেলা হয়েছে, মানে খুব বাজেভাবে মেরে ফেলা হয়েছে আর কি। আর এখানে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা সবাই ওদেরই এতিমখানার বাচ্চা কাচ্চা, যারা আজকে পিকনিকের জন্য বেরিয়েছিল। আর এই কথা একটু আগে ওরা মান্নানের কাছ থেকে শুনেছিল। তো এরপর হানিফ তখন সিদ্ধান্ত নেয় যে পুলিশকে এই তথ্য এখনই দিতে হবে। কিন্তু তখনই দেখা যায় ওদের দুইজনের মধ্যে একজনের ফোনেও সিগন্যাল নেই। তবে তারপরও তারা সিদ্ধান্ত নেয় যে যে কোনো ভাবে পুলিশকে জানাতে হবে। আর ওরা করবে কি ফার্স্টে এতিমখানাতে যাবে, আর এতিমখানাতে গিয়ে ল্যান্ডলাইন দিয়ে পুলিশকে কল করবে। তো এরপর ওরা করে কি ওই বাচ্চার বডিটা নিয়ে এতিমখানাতে পৌঁছায়, আর সেখানে যেতে ওদের সামনে ওরা অ্যান্টনিকে দাঁড়িয়ে থাকতে দেখে। তো হানিফ তখন অ্যান্টনিকে সকল ঘটনা খুলে বলে, আর এরপর অ্যান্টনি করে কি ওই বাচ্চাটার বডি দেখে। আর তারপর হানিফ যখন পুলিশ স্টেশনে এই কথাগুলো জানাবে তখন অ্যান্টনি বলে এটা তো সম্ভব নয়, কারণ একটু আগে আমি কল করতে গিয়েছিলাম কিন্তু দেখতে পেলাম এখানকার ল্যান্ডলাইন নষ্ট, আর এখানকার কারো ফোনে সিগন্যাল নেই। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি এখানকার পুলিশ স্টেশন চিনি, আর আমি নিজে গিয়ে পুলিশ স্টেশনে এই খবরটা জানাচ্ছি। কিন্তু সবচেয়ে ভালো হবে এই খবরটা এখানে কাউকে বলিস না, আর যদি বলিস তাহলে ওরা সবাই ভয় পেয়ে যাবে। তো এরপর হানিফ আর জেফারি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে বলবো না। তো এরপর আমরা অ্যান্টনিকে দেখতে পাই যে ভয়ঙ্কর রাস্তায় একাই যাচ্ছে পুলিশ স্টেশনে খবরটা দিতে। কিন্তু এরপরও সে বালপাকনামি করে করে কি সেই জায়গাটাতে নামে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলে ও থানায় বলার আগে নিজে যাচাই করে দেখতে চাইছিল যে কথাটা সত্য কিনা। তো যাই হোক ও সেখানে যায় এবং দেখতে পায় হ্যাঁ অ্যাকচুয়ালি ওখানে একটা বাস রয়েছে। কিন্তু শালার পথে বালপাকনামি করে করে কি একা একাই সে বাসের ভিতরে ঢুকে, আর যেখানে এতগুলো ডেড বডি রয়েছে। তো ও বাসে ঢোকার পরে হয় কি বাসের দরজাটা সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং সেখানে থাকা সমস্ত বাচ্চার বডি নিজে থেকে দাঁড়িয়ে যায়। আর এটা খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য ছিল। আর ভাই রাত বাজে এখন 2টা, আর আমি এই মুহূর্তে হরর মুভি এক্সপ্লেন করতেছি। তো গাইস বুঝতে পারছো যে এখন আমার কি অবস্থা হচ্ছে। আর এই সিনগুলা যখন আমি দেখি না তখন কি বলবো গাইস, আমার বিচিগুলা কান্দে উঠে যায়। তো যাই হোক গাইস, এখানে অ্যান্টনি এমন ভয়ঙ্কর দৃশ্য দেখেও সে একটুও ভয় পায়নি। আর তখনই সে বাসের বাইরে একটি মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর যে মহিলাটাও অ্যান্টনিকে দেখছিল। কিন্তু তখনই হঠাৎ করে ওই বাসে অনেকগুলো পোকামাকড় চলে আসে যেগুলো অ্যান্টনির শরীরের ভিতর ঢুকে। আর এই দৃশ্যগুলো খুবই ভয়ানক এবং অ্যান্টনির শরীরের ভিতরে ঢুকে ওর ভিতরে যে কিডনি, পাকস্থলী বা নাড়িবড়ি যে রয়েছে সেগুলোকে খেতে থাকে। আর এখানে অ্যান্টনির খুব ভয়ানক ভাবে মৃত্যু হয়ে যায়। আর এরপর এখান থেকে সিন শিফট হয়ে আমাদেরকে এতিমখানাতে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি লিনা আপেল খাচ্ছিল। আর লিনা হচ্ছে জেফারির স্ত্রী আর কি। তো লিনা যখন চাকু দিয়ে একটা আপেল কাটছিল তখন আসলে ও আপেল নয় ওর গলার চামড়া কেটে ফেলছিল। আর গাইস এটা খুবই ভয়ানক একটি দৃশ্য যেটা আমরা দেখাতে পারছি না। তো যাই হোক আমরা দেখতে পাই লিনার শরীর থেকে অনেক রক্ত ঝরছিল। তো এরপর যখন ও বুঝতে পারে যে ও আপেল নয় নিজেকে কেটে ফেলেছে তখন ও নিজেই ভয় পেয়ে বেহুশ হয়ে যায়। আর ওইদিকে আমরা অ্যান্টনির স্ত্রীকে দেখি যে এখনো জানে না যে অ্যান্টনি মারা গিয়েছে। তো সে যখন তার রুমে ছিল তার শরীরে অনেকগুলো পোকামাকড় চলে আসে এবং ওই পোকামাকড় গুলো মুখের মাধ্যমে শরীরের ভিতরে চলে যায়। আর এই কারণে এবার রক্তবমি করতে থাকে এবং তার মুখ দিয়ে তখন অনেক পোকা বাইরে আসে। এবং আমরা এটাও দেখতে পাই যে এবার হাতের চামড়ার নিচ দিয়ে পোকাগুলো হাঁটতেছে। আর এই কারণে ইবা করে কি নিজের হাতের রক কেটে সেই পোকাগুলোকে বের করতে চায়। আর যার ফলে যেটা হয় ইবা সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এই ঘটনাটি কিন্তু সবার সামনে ঘটছিল, কিন্তু এখানে কেউই বুঝতে পারছিল না যে এগুলো কি হচ্ছে। তো এই কারণে সবাই ভয় পেয়ে যায়। আর এরপর আমরা দেখি হানিফ আর জেফরি করে কি ইবা এবং লিনাকে নিয়ে হসপিটালে যেতে থাকে। আর ওই সময় হানিফের স্ত্রী নাদিয়া গাড়ি ড্রাইভ করছিল, কিন্তু অনেকক্ষণ ড্রাইভ করার পরও নাদিয়া আর হানিফ এটা অনুভব করে যে ওরা বারবার একই রাস্তায় ঘুরে ফিরে আসছে। মানে গাইস ব্যাপারটা এরকম যে ওরা কোনো একটা লুপের মধ্যে আটকে গিয়েছে। এখানে কোনো একটি শক্তি রয়েছে যেটা তাদের এই এতিমখানার এরিয়ার বাইরে যেতে দিচ্ছে না। তো এটা দেখে হানিফ বলে উঠে তার মানে এটা আবারও শুরু হয়েছে। তো এই কারণে নাদিয়া জিজ্ঞেস করে তুমি কি বলতে চাচ্ছ যে কি আবার শুরু হয়েছে। তো এরপর হানিফ বলা শুরু করে ছোটবেলাতে আমাদের এতিমখানাতে আগুন লেগেছিল যেটার কারণে 3 জন মেয়ে পুরে মারাত্মক ভাবে মারা যায়। আর এরপর আমরা জানতে পারি এসব মিস মীরার কালো জাদুর কারণে হয়েছিল এবং সে কালো জাদুতে সফল হওয়ার জন্য 3টা মেয়েকে বলি দিয়েছিল। আর এই ঘটনা দেখে আমি, জেফরি এবং অ্যান্টনি এতিমখানা থেকে পালানোর সিদ্ধান্ত নিই। কিন্তু আমরা যতই যাচ্ছিলাম বারবার ঘুরে ফিরে সেই এতিমখানাতে ফিরে আসছিলাম। আর এই ঘটনার পর আমরা করি কি মিস্টার বান্দির সাথে মিলে মিস মীরাকে একটা রুমের মধ্যে বন্দি করে দেই। আর
আর সেখানেই সে মারা যায়। এমনকি এরপর আমরা আরেকটি কাজ করেছি যেটা আমরা কাউকে বলিনি, সেটা হচ্ছে মিস মীরা মারা যাওয়ার পরে তার ডেড বডিকে আমরা ওই রুমেই দাফন করে দিয়েছিলাম, যেটা আজ পর্যন্ত ওই রুমেই রয়েছে। আর এই কারণেই ওই রুমটা আজও বন্ধ। তো আমার কাছে মনে হচ্ছে মিস মীরার আত্মা হয়তো আবারও ফিরে এসেছে, কারণ আমরা সবাই এক জায়গায় এসেছি এবং সেই আত্মা হয়তো আমাদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। তো এই কথা শুনে নাদিয়া তো মনে করো মারাত্মক ভয় পেয়ে যায়। তো এই জন্য নাদিয়া করে কি তাড়াতাড়ি করে সেই গাড়িটা এতিমখানার দিকে নিয়ে যেতে থাকে। এর কারণ হচ্ছে ওই বাচ্চাগুলো এখনো তো ওই এতিমখানাতে আছে, তাই তারা বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি গাড়ি নিয়ে ওই এতিমখানার দিকে যাচ্ছে। তো এরপর এতিমখানার ভিতরে আমরা দেখতে পাই হাসবিকে, এবং এখানে আমরা দেখি যে হাসবির বডি পুরো পজেস্ট হয়ে গিয়েছে, আর এই কারণে সে নিজের মুখে একটানা স্টাপলার লাগাচ্ছিল। আর এটা দেখতে অনেক ভয়ানক ব্যাপার, আর এটা তো তোমরা দেখতে পারছো। তো যাই হোক, অন্যদিকে আমরা হারিকে দেখতে পাই, যে আর কি হানিফের মেজো ছেলে। তো যাই হোক, এরপর আমরা দেখি হাসবি করে কি প্রজেস্ট হয়ে হ্যারিকে মানে হানিফের মেজো ছেলেকে বন্দুক দিয়ে গুলি করে আহত করে ফেলে। তো এরপর যখন নাদিয়া এতিমখানাতে পৌঁছায় তখন সে হ্যারিকে খুঁজেই পাচ্ছিল না, আর হ্যারিকে খুঁজতে খুঁজতে ওরা মিস্টার বান্দির ব্যাডের নিচে একটা বক্স দেখতে পায়, আর যে বক্সটির মধ্যে অনেকগুলো ছবি ছিল এবং এই ছবিগুলো মিস্টার বান্দি লুকিয়ে রেখেছিল। তো এরপর এই ছবিগুলো হানিফকে দেওয়া হয়, আর হানিফ এটা দেখার পরে তো পুরো শকড হয়ে যায়, এবং এখানেই এই সিনেমার আরেকটি বড় রহস্য বাইরে চলে আসে। আর আমরা এখানে জানতে পারি এই এতিমখানার যে কেয়ারটেকার ছিল, যার নাম হচ্ছে মিস্টার বান্দি, যাকে আমরা ভালো মনে করেছি, সে আসলে একটা বড় ধরনের শয়তান ছিল। সে ওই এতিমখানাতে যে ছোট ছোট মেয়ে বাচ্চারা থাকতো ওদেরকে নগ্ন করে ছবি তুলতো এবং সেই সব ছবিগুলো নিজের কাছে রেখে দিত এবং সময় সুযোগে তাদেরকে ব্যবহার করত। তো বুঝতে পারছো যে হালার পোয়া কিরকম। যদি ওর কাছে পাইতাম তাহলে ওর কদম জোড়া গলা কেটে দিতাম। তো যাই হোক, এই কথা সবার সামনে আসার পরে স্মৃতিও সবার সামনে একটি সত্য কথা বলে দেয়। তো স্মৃতি বলে মিস্টার বান্দি সবসময় এতিমখানাতে যেসব মেয়েরা থাকতো তাদের উপর সবসময় নোংরা নজর ছিল, এবং ওই 3 জন মেয়েকেও মিস্টার বান্দি মেরেছিলেন, মিস মীরা নয়। এমনকি মিস্টার বান্দিকে মেয়েরা এত ভয় পেত যে সেই কারণে আমি নিজেও আমার মুখের উপর গরম পানি ঢেলে নিজের চেহারা নষ্ট করে দিয়েছি, যাতে মিস বান্দি আমার চেহারা দেখে আকৃষ্ট হতে না পারে। কিন্তু এই কথা যখন মিস মীরা জানতে পারে তখন সে কালো জাদু করে মিস বান্দিকে মারার চেষ্টা করে, যাতে আমরা সব মেয়েরা ওর হাত থেকে মুক্তি পাই। কিন্তু মিস্টার বান্দি ছিল খুবই চালাক, আর তাই সে চালাকি করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে সবাই বিশ্বাস করেছে যে মিস মীরাই সেই 3 জন মেয়েকে বলি দিয়েছে তার কালো জাদুর জন্য। আর তারপর মিস মীরাকে তার রুমে বন্দি করে দেওয়া হয়, আর ওখানেই সে তার জীবন নিয়ে নেয়। তো এইসব কিছু জানার পরে হানিফ আর জেফরি বুঝতে পারে যে ওরা ভুল মানুষের সঙ্গ দিয়েছিল, মানে মিস মীরাই ভালো ছিল, উল্টো মিস্টার বান্দি আরো খারাপ ছিল। তবে এর থেকেও শকিং ব্যাপার হচ্ছে হানিফ যখন জানতে পারে যে সেই ছবির ভিতরে মীরার হাতে যে ছোট একটা বাচ্চা ছিল, আর সেই বাচ্চাটাই ছিল মুন্নি, আর ওই ছবির পিছনে মুন্নির নামটা লেখা ছিল, মানে যে মেয়েটা ছোটবেলাতে গায়েব হয়ে গিয়েছিল, যাকে খুঁজে পাওয়া যায়নি, সেই মেয়েটা আর কি। আর আমরা এখানে জানতে পারি ওই মেয়েটা মূলত মানে মুন্নি মূলত মিস মীরারই মেয়ে ছিল। তো এখানে মুন্নি কি মারাই গিয়েছে নাকি এতিমখানাতে পালিয়ে গিয়েছে এই বিষয়টা আজ পর্যন্ত কেউই জানে না। কিন্তু তখনই আমাদেরকে সিনটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, আর আমরা দেখতে পাই মিস্টার বান্দি যখন হানিফ, জেফারি আর অ্যান্টনিকে মিস মীরার বডিকে দাফন করতে দিয়েছিল, মুন্নি এই দৃশ্যটা দেখে ফেলে এবং সে তার মায়ের দাফন দেখে ভয়ে সেই এতিমখানা থেকে পালিয়ে গিয়েছিল। তো এই সত্যটা জানার পরে হানিফ তো পুরো রেগে যায় এবং নিজের হাতে এবার মিস্টার বান্দিকে মারার চেষ্টা করে, কিন্তু হানিফের স্ত্রী এতে বাধা দেয়। তো এরপর আমরা দেখি যে বাচ্চাটার সাথে হানিফের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই বাচ্চাটা দৌড়ে ঘরে চলে আসে, আর এখানে আমরা বুঝতে পারি যে সেই বাচ্চাটা মারা যায়নি, সে জাস্ট অ্যাক্সিডেন্টের জন্য বেহুশ হয়ে গিয়েছিল। তো এখানে আমরা জানতে পারি ওই বাচ্চাটার নাম হচ্ছে মস্তিকা, আর সে ওই বাসের সকলের সাথে পিকনিকে যাচ্ছিল। তো তখন মস্তিকা বলে সবাই যখন পিকনিকে যাচ্ছিল তখন আমার কানে হেডফোন ছিল, কিন্তু তখনই হঠাৎ করে বাসের ব্যালেন্স হারিয়ে যায়, আর যার ফলে বাসটি রুট থেকে বাইরে চলে যায়। কিন্তু তখনও কেউ মারা যায়নি, সবাই ঠিকই ছিল। কিন্তু ওই মুহূর্তে বাসে একজন মহিলা আসে, যে কোনো একটা কিছু মন্তব্য পড়ছিল বা কোনো একটা কিছু বলছিল, আর এটা শুনে বাসের সকল বাচ্চারা তাদের নিজেদের হাতে যা ছিল তাই দিয়ে আঘাত করতে থাকে এবং নিজেদের জীবন নিজেই দিয়ে দেয়। কিন্তু আমি বেঁচে গিয়েছিলাম কারণ আমার কানে হেডফোন ছিল, আর যার ফলে সে যে মন্ত্র বলেছে সেটা আমি শুনিনি। আর এরপর আমি বাস থেকে বেরিয়ে এক জায়গায় লুকিয়ে থাকি, আর সন্ধ্যা লাগলে সেখান থেকে আমি এতিমখানার দিকে আসার চেষ্টা করি, কিন্তু তার আগে আপনার গাড়ির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তো এরপর মান্নান আর স্মৃতি করে কি মস্তিকাকে সামলাই, আর ওই সময় হ্যারি সবার সামনে আসে, আর হ্যারিকে তো সবাই চিনো, হানিফের মেজো ছেলে আর কি। তো ওর গুলি লাগার কারণে অত পুরো আহত হয়ে গিয়েছে, আর এটা দেখে হানিফ এবং নাদিয়া ভয় পেয়ে যায় এবং তাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওরা যখন গাড়ি নিয়ে যাবে তখনই তাদের সামনে মুন্নি আসে, মানে যে মুন্নিকে আমরা মনে করেছিলাম ছোটবেলাতে মারা গিয়েছে, সে আসলে এখনো মারা যায়নি। আর এইখানেই সিনেমার বড় একটি টুইস্ট আছে, মানে এতক্ষণ সবাই মনে করছিল যে এই সব কিছু হচ্ছে মীরার আত্মার জন্য, যে কিনা প্রতিশোধ নিতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। এটা হচ্ছে মিস মীরার মেয়ে মুন্নি এগুলো করছে, এবং সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ এতিমখানাতে থাকা প্রত্যেকটা
একটা মানুষের উপর নিতে চায় এবং তার চোখে হানিফ, জেফরি, অ্যান্টনি এবং মিস্টার বান্দি এরা সবাই মিস মীরাকে মারতে সাহায্য করেছিল। আর ওই দিন থেকে মনি শপথ নিয়েছিল যে সে এতিমখানাতে থাকা সবাইকে মেরে প্রতিশোধ নিবে এবং সেদিন থেকে মনি এতিমখানা থেকে পালিয়ে গিয়ে একাই থাকতে শুরু করে এবং লম্বা সময় ধরে কালো জাদু শিখেছিল এবং কালো জাদু শিখতে শিখতে সে মাস্টার হয়ে ওঠে, মানে কালো জাদুর রানী আর কি। আর এইখান থেকে সিনেমাটির নামকরণ করা হয়েছে দ্য কুইন অফ ব্ল্যাক ম্যাজিক। তো যাই হোক, এখানে উল্লেখ্য একটা বিষয় হচ্ছে মুন্নির মা হয়তো মুন্নির লেভেলের অত ভালো কালো জাদু জানতো না, কিন্তু তারপরও মুন্নির মা তার কালো জাদু ভালো কাজে ব্যবহার করত, কিন্তু মুন্নি তার কালো জাদুকে পুরো উল্টো কাজে ব্যবহার করছে। তো যাই হোক, মুন্নি এখানে কালো জাদুর সাহায্যে হানিফের গলা চেপে ধরতে থাকে, কিন্তু তখনই নাদিয়া পেছন থেকে করে কি মুনির ওপর হামলা করতে যায়। কিন্তু ওই মুহূর্তে এই সিনেমার আরেকটি টুইস্ট আসে। আমরা দেখতে পাই সিনেমা শুরুতে যে রানী নামে মেয়েটি ছিল সেই মেয়েটি নাদিয়ার পিছন থেকে পাথর মারে, আর এই কারণে নাদিয়া সেখানে বেহুশ হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি রানী হচ্ছে মূলত মুন্নিরই মেয়ে, আর মুন্নি মূলত 10 বছর আগে এই এতিমখানাতে রানীকে রেখে গিয়েছিল যাতে এই এতিমখানাতে সবাই কবে আসবে সেই দিন এসে মুন্নি প্রতিশোধ নিতে পারে, এবং মা মেয়ে অনেক আগে থেকে মিলেই এই প্রতিশোধ নেওয়ার প্ল্যান বানিয়েছিল। তো যাই হোক, এরপর যখন নাদিয়ার চোখ খুলে সে চারদিকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়, আর এই শব্দটা আসছিল পাশের রুম থেকে। আর অ্যাকচুয়ালি হয়েছে কি, মুন্নি সবাইকে ওখানে অনেক টর্চার করছিল, আর এই মুন্নির টর্চারের কারণে সেখানে সবাই চিৎকার চেঁচামেচি করছিল। তো এটা দেখে নাদিয়া পুরো পাগল হয়ে যায়। আর এরপর নাদিয়া দেখতে পায় মিস বান্দিকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে এবং রুমের চারদিকে মোমবাতি ধরিয়ে দেওয়া হয়েছে। তো এখানে নাদিয়া বুঝতে পারে মুন্নি নিশ্চয়ই এখানে কোনো কালো জাদু করবে এবং এই কালো জাদুটা খুবই স্পেশাল মনে হচ্ছে। আর তখন ওই রুমের ভিতরে কিন্তু হানিফ এবং হ্যারিও ছিল। তো এরপর যখন মুন্নি সেই জায়গাতে আসে, মুন্নি বলা শুরু করে, হানিফ, জেফরি, অ্যান্টনি, তোরা তিনজনই জানতি না যে মিস্টার বান্দি একজন খারাপ মানুষ, কিন্তু যেহেতু তোরা ওকে সাহায্য করেছিলি এজন্য তোদের এবং তোদের পরিবারকেও কষ্ট পেতে হবে, কারণ তোদের বুঝতে হবে যে আমার প্রিয়জন আমার মাকে হারিয়ে আমি কতটা কষ্ট পেয়েছিলাম। তো এরপর নাদিয়া মুন্নিকে একটি প্রশ্ন করে যে আচ্ছা ঠিক আছে, তুমি এতিমখানার সাধারণ বাচ্চাদেরকে কেন মেরেছো? আর ওই বাচ্চাগুলো তো তোমার কোনো ক্ষতি করেনি, তারা তো যাচ্ছিল পিকনিকে, কিন্তু তুমি তাদেরকে কেন মেরেছো? তখন মুন্নি উত্তর দেয়, এই এতিমখানাতে থাকার চেয়ে না থাকা ভালো, আর ওরা মারা যাক, ওরা মরে গিয়ে বেঁচে গিয়েছে। তো এখন আমরা বুঝতে পারি যে মুন্নি পুরোপুরি পাগল হয়ে গিয়েছে, মানে সে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে পাগল হয়ে গিয়েছে। মানে ওর কথা হচ্ছে আমার ছোটবেলা নষ্ট হয়েছে, আর কারো ছোটবেলা ভালো হওয়ার অধিকার নেই, সবার ছোটবেলায় নষ্ট হবে। তো যাই হোক, এরপর মুন্নি করে কি, নাদিয়াকে একটি চাকু দিয়ে বলে, তুই তোর পরিবারকে যদি বাঁচাতে চাস, তোর বাচ্চাদেরকে যদি বাঁচাতে চাস, তোর স্বামীকে তুই নিজের হাতে মারবি। কিন্তু নাদিয়াকে আর তার স্বামীকে মারতে পারবে? এটা কি কোনোদিনই সম্ভব? তো এই জন্য মুন্নি বারবার নাদিয়াকে জোর দিতে থাকে, কিন্তু তখনই পেছন থেকে নাদিয়ার যে মেজো ছেলে ছিল সে চলে আসে এবং সে মুন্নিকে একটি চাকু দিয়ে আঘাত করে দেয়, আর যার ফলে মুন্নির মনোযোগ সরে যায়। আর এই সুযোগে নাদিয়া করে কি, তার হাতে যে চাকুটা ছিল সেই চাকুটা দিয়ে মুন্নির পুরো গলাটাই কেটে ফেলে। তো এখানে সবাই ভাবতে থাকে যে মুন্নি হয়তো এখন মারা যাবে, কিন্তু আমরা দেখতে পাই এতে মুন্নির কোনো কিছু হয় না। মানে গেস, মুন্নি এতই কালো জাদু জেনে গিয়েছে যে সে নিজের মাতাকে নিয়ে সেই জায়গায় আবার জোড়া লাগিয়ে দেয়। মানে গেস, একবার চিন্তা করো মুন্নি কালো জাদুতে কোন লেভেলে চলে গিয়েছে, এবং সে তার বডির উপরও কালো জাদু করে রেখেছে। তবে তারপরও নাদিয়া হার মানে না। নাদিয়া করে কি, রিচুয়ালের যে মোমবাতি ছিল সেখান থেকে একটা মোমবাতি করে কি মুন্নির দিকে ছুঁড়ে মারে, আর এই কারণে মুন্নির শরীরে আগুন লাগতে শুরু করে এবং সারা রুমে আগুন ছড়িয়ে যায়। আর ঠিক ওই সময় হানিফ করে কি, তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাইরে চলে আসে, আর এর সাথে এই সিনেমার ভিলেন মুন্নির যে মেয়ে রানী ওকেও জোর করে বাইরে নিয়ে আসে। কিন্তু মিস্টার বান্দি যে বাঁধা অবস্থায় ওখানে চেয়ারে বসা ছিল ওকে ভেতরে রেখে দেয় পুড়ে মরার জন্য। তো এর ফলে যেটা হয়, মুন্নি এবং মিস্টার বান্দির সেখানে মৃত্যু হয়। আর হানিফ কেন মিস্টার বান্দিকে মরতে দিয়েছে সেটা অবশ্যই বুঝতে পারছো, ও তিনজন মেয়েকে তো মেরেই ফেলেছে, প্লাস অনেক মেয়েকে রেপ করেছে। মানে গেছে, হালারে তো হানিফ আগুন দিয়ে পুড়ে মারছে, আমি হলে ওর শরীরের প্রতিটা চামড়া ছিলায় ছিলায় লবণ লাগাই দিতাম। মানে এত সহজে তাকে মরতে দিতাম না, তাকে ধীরে ধীরে কষ্ট দিয়ে তারপর মারা উচিত ছিল। তবে যাই হোক, মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আর এখানে এই গল্পটির সমাপ্তি হয়, আর আশা করি হয়তো মুভিটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো যাই হোক, প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।